ব্যবসায়ীদের একটা হাতি দিয়ে একটা ছেলে চাঁদাবাজি করে, প্রত্যেক দোকানে হাতি নিয়ে যায়, টাকা না দিলে একজন ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায়, তাকে হাতিকে কি বলছে, হাতি তাকে পেছনে মেরে ফেলছে, ব্যবসায়ীটা মারাই গেল। এই যে অবস্থা বিভিন্ন জায়গায়, উত্তরে দিয়াবাড়ি যাওয়ার পর নামলাম, দেখলাম খুব একটা পর্যটনের মতো অবস্থা, একটা জায়গা দোলনা টোলনা নিয়ে বিভিন্ন লোক ঈদের ছুটিতে পরিবার নিয়ে আসছে। তো ওখানে লক্ষ্য করলাম আমাদের ঢাকা বিভিন্ন জায়গা থেকে এই উত্তরে এখানে সব কিছু 3 গুণ দাম। ভাই একটু পর এক গ্রুপ আসে চাঁদার জন্য, বিভিন্ন এখানকার লোকাল লোকদের চাঁদাটা দিতে হয়। এই যে দুর্নীতি সব পর্যায়ে, আজকে আমাদের যারা, আমি দোকান মালিক সমিতি করি, আমাদের একটা 56 লক্ষ দোকান রয়েছে, আমাদের দোকান, একটা দোকানের দাম 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকারও দামের দোকান আছে। আজকে ভ্যান গাড়িতে করে যে সবজি তরকারি সব কিছু পাওয়া যায় এখন। তো দোকানের যে কস্টিং আর ভ্যান গাড়ির কস্টিং সেম, অনেক ক্ষেত্রে উল্টো বেশি। কারণ কেন? ওই যে তারা বলে, আমাদের বিভিন্ন সংস্থার লোকজন এসে এই ভ্যান গাড়ি ওই গরিব লোকদের উপরে চাপ দেয়। এই যে বিভিন্ন এলাকার পুস্কানে তারা বলেন, যেই বললেন সবাই এসে এগুলি করে। তো এইগুলোর জন্য কস্টিংটা বাড়ে। তারা কারণ বাজার থেকে বসে SMS এর মাধ্যমে আমরা ব্যবসা হয়ে যায়, তাদের ব্যবসা না কিছু না, এটা ঠিক না। তা মেমো রাখবে না কেন? মেমো রাখবো না আমরা, যেহেতু তাদের পক্ষে দেববিসে দাঁড়াবে না, দোকান মালিক সমিতি দাঁড়াবে না, যারা অন্যায় কাজ করে আমরা তাদের সঙ্গে নাই। হাফেজ হারুন যেটি খন্দকার রুহুল আমিন বলছিলেন যে কেন দ্রব্যমূল্যের লাগাম টানা যাচ্ছে না, যে আর্থিক খাতের যে অনিয়ম দুর্বলতা, বিশেষ করে দুর্নীতি অনিয়ম, সেটার আসলে প্রভাব কতটুকু, যে মূল্যস্ফীতি সে কারণেই কি দুর্নীতি দমন করার মতো আমাদের কোনো কন্ট্রোল নাই, শুধু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আজকে আমি যে কথাটা আবারও বলছি, যে আমাদের তথ্য যে ঘাটতি রয়েছে, আমাদের মনে করেন বলা হচ্ছে চিনির দাম এত কেন, পাশের দেশে চিনির দাম 38 টাকা, হোলসেল খুচরো 40 টাকা। আমাদের সেদিন আমি একটা প্রোগ্রামে ছিলাম, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি বললেন বাংলাদেশে চিনিতে পার কেজিতে ট্যাক্স দিতে হয় 46 টাকা, তাহলে বাংলাদেশে 140 টাকা 50 চিনির দামটা থাকবে না কেন? আর যদি আমরা যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি, আসলে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় যে সব কিছুর পিছনে আজকে যদি আমরা চীনের যে মিলগুলো যে বন্ধ আছে, এগুলো যদি চালু করা যেত, এই যে আজকে দুর্নীতিবাজদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা যদি রিকভার করে আবার যদি সুন্দরভাবে সরকারিভাবে হোক বেসরকারিভাবে এগুলোকে আবার দাঁড় করানো যায়, আমার মনে হয় এই সমস্যাগুলো থাকার কথা না। কিন্তু আজকে ব্যবসায়ীরা যে অনেক জায়গায় তারা কিছু তো অসাধু আছেই, আর যারা সৎভাবে ব্যবসা করছে তারা বিভিন্ন কারণে দ্রব্যমূল্য বাড়ে। আজকে চাঁদাবাজি বলেন, আজকে 2 দিন আগে, গতকালই তো পত্রিকায় দেখলাম, শেরপুর জায়গায় একটা ব্যবসায়ীদের একটা হাতি দিয়ে একটা ছেলে চাঁদাবাজি করে, প্রত্যেক দোকানে হাতি নিয়ে যায়, টাকা না দিলে একজন ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায়, তাকে হাতিকে কি বলছে, হাতি তাকে পেছনে মেরে ফেলছে, ব্যবসায়ীটা মারাই গেল। এই যে অবস্থা বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে আমি এই ঈদের ছুটিতে আমাদের পরিবারকে নিয়ে মেট্রো রেল দিয়ে যাব একটু ঘোরার জন্য, বাংলাদেশে মেট্রো রেল হয়েছে, দেশ বিদেশে গিয়েছি, কিন্তু উত্তরে দিয়াবাড়ি যাওয়ার পর নামলাম, দেখলাম খুব একটা পর্যটনের মতো অবস্থা, একটা জায়গা দোলনা টোলনা নিয়ে বিভিন্ন লোক ঈদের ছুটিতে পরিবার নিয়ে আসছে। তো ওখানে লক্ষ্য করলাম আমাদের ঢাকা বিভিন্ন জায়গা থেকে এই উত্তরে এখানে সব কিছু 3 গুণ দাম। আমি জিজ্ঞাসা করলাম যে একজন ঝালমুড়ি আলাকে মুড়ি, ভাই কত করে? 30 টাকা। আমি সব জায়গায় ঢাকা শহরে 10 টাকা, তোমাদের এখানে 30 টাকা। ভাই একটু পর এক গ্রুপ আসে চাঁদার জন্য, বিভিন্ন এখানকার লোকাল লোকদের চাঁদাটা দিতে হয়। এই যে দুর্নীতি সব পর্যায়ে, আজকে আমাদের যারা, আমি দোকান মালিক সমিতি করি, আমাদের একটা 56 লক্ষ দোকান রয়েছে, আমাদের দোকান, একটা দোকানের দাম 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকারও দামের দোকান আছে, 2 লক্ষ। কিন্তু আজকে ভ্যান গাড়িতে করে যে সবজি তরকারি সব কিছু পাওয়া যায় এখন। তো দোকানের যে কস্টিং আর ভ্যান গাড়ির কস্টিং সেম, অনেক ক্ষেত্রে উল্টো বেশি। কারণ কেন? ওই যে তারা বলে, আমাদের বিভিন্ন সংস্থার লোকজন এসে এই ভ্যান গাড়ি ওই গরিব লোকদের উপরে চাপ দেয়। এই যে বিভিন্ন এলাকার পুস্কানে তারা বলেন, যেই বললেন সবাই এসে এগুলি করে। তো এইগুলোর জন্য কস্টিংটা বাড়ে, সব দিক দিয়েই কিন্তু ধরতে হবে। চুনপড়তিতে আরম্ভ করে আজকে আমরা কিছুদিন আগে দেখলাম যে 4 জন এই দেশের বড় ব্যবসায়ীদের, তাদেরকে ঋণ মৌকুব কত হাজার কোটি টাকা তাদের করে দিয়েছে। কিন্তু আজকে সাধারণ একটা কৃষক, একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার থেকে সব কিছু ডকুমেন্ট নেওয়ার পরও তার 1 কিস্তি 2 কিস্তি ফেল হওয়ার পর কিন্তু তার হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলে যায়। কিন্তু আর এইখান দিয়ে কিছু লোককে যাদের সুবিধা দিচ্ছে, তারা কিন্তু এই দেশের টাকাগুলো রাখছে না, তারা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। ওই যে রুহুল ভাইয়ের কথা, এখন যদি আমরা মনিটরিংটা আজকে আনুষ্ঠানিকভাবে
ঘোষণা দেয় এত তারিখে বিভিন্ন সংস্থাকে নিয়ে একটা মিটিং করলো, সেই মিটিংয়ে আমিই ছিলাম সচিবালয়। আপনার এর আগের বাণিজ্যমন্ত্রী বললেন যে আমরা সবার সাথে আলোচনা হয়েছে, কালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব ডিম, তৈল আর আপনার আলু আর চিনি এটা এত টাকা রেট থাকবে। যে আলুর দাম ধরলো সব কিছু অ্যানালাইসিস করার পর 37 টাকা, তারপরেও 30 টাকা কস্টিং আছে, 37 এর উপরে বিক্রি করতে পারবে না। কোথায়? আচ্ছা 60 টাকা করে, কোথায় আমাদের কি আমরা দায়িত্ব নিলাম তাহলে? তো শুধু মুখে বললে হবে না, ওই টেলিভিশনে বললে হবে না, আর ওই ঘোষণা দিলে হবে না, বাস্তবায়ন করতে হবে। কোথায় কোথায় আমাদের ফারাকগুলো রয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর এমন একটা টিম তৈরি করা উচিত যাতে যারা কোনো ইলিগাল যারা আছে এগুলো তাদের কোনো ধরনের কোনো না করতে, সঠিক তথ্যগুলো তার কাছে পৌঁছানো, এবং তাদের বিরুদ্ধে যারা এটার সঙ্গে জড়িত, এটা যেই থাকি না, আমি যদি থাকি, ওই যে SMS-এর মাধ্যমে কিছু নাকি ওই যে হাত বদল করে, SMS কি ব্যবসা? এটা ভোক্তা অধিকার সচিব পরিচালক বললেন, আমি ছিলাম পরশুদিন এই ডিমের ব্যবসা, তারা কারণ বাজার থেকে বসে বসে SMS-এর মাধ্যমে আমরা ব্যবসা হয়ে যায়, তাদের ব্যবসা কিছু নেই, এটা ঠিক না। তা মেমো রাখবে না কেন? মেমো রাখবো না আমরা, যেহেতু তাদের পক্ষে FBC দাঁড়াবে না, দোকানওয়ালি সমিতি দাঁড়াবে না, যারা অন্যায় কাজ করে আমরা তাদের সঙ্গে নাই, আমরা তো দিন সাথে ভোক্তা। তা আমরা মনে করি যে সরকারের খালি মনিটরিং এই যে কিছুদিনের জন্য না, একটা বিভিন্ন সংস্থাকে করতে হবে, এটা সার্বক্ষণিকভাবে। আমার মনে হয় এই খাতে যদি কোনো ইনভেস্টও করতে হয় এই সংস্থাগুলোর পিছনে, তো সারা বছর প্রতিদিন প্রতি সপ্তাহে এটা ওদের কাজই এটা থাকবে। এই টিমটা একটা স্পেশাল টিম করা উচিত, এখানে সেই সংগঠনের ব্যবসায়ী। হাফেজ হারুন, আমরা আরেকটা বিরতি নিতে চাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। হাফেজ হারুন, আলোচনা শেষ করতে চাই। আপনি চাঁদাবাজির কথা বলেছেন, পথে পথে পরিবহন সংকট, নানামুখী বিষয় আছে যেগুলো দ্রব্যমূল্যর সবসময় ঊর্ধ্বগতি থাকে। সেখানে আপনার ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে কোনো দাবি তুলেছেন যে প্রশাসনিক এই জায়গাগুলো সংকট বা সহযোগিতা হলে যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমাদের 4 কোটি ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন FBCCI। সেই FBCCI আমাদের সম্মানিত সভাপতি বিভিন্ন সংকটের সময় সেই সেক্টরের লোকজনদেরকে ডেকে নিয়ে FBCCI মিটিং করছে এবং বলছে যে বিশেষ করে মাহে রমজানে ঢাকা শহরের প্রতিটা মার্কেটে আমাদের FBCCI মনিটরিং টিম আছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালির নেতৃত্বে। সেখানে ওই কমিটিতে এখন থেকে রুহুল আমিন ভাই আছে, আমি আছি। আমরা সরাসরি গিয়ে বিভিন্ন মার্কেটে তদারকি করেছি। ব্যবসায়ীরা চেষ্টা করছে, ব্যবসায়ীরা বিভিন্ন যে অ্যাড্রেস করছে কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো। আজকে কিছু এই যে পরিবহনের কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদ্মা সেতু উপহার দিয়েছেন। আজকে যে অনেকে যাতায়াতের খরচটাতে দেখাতো যে এই কারণে, কিন্তু এগুলো কিন্তু অনেকটা মিথ্যে কথা। কারণ আজকে যখন এই সেতুটা ছিল না তখন কিন্তু একটা কাঁচা মাল আসতে 2 দিন সময় লাগতো, ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কিন্তু আজকে দিনে সারাদিনে যেখানে দিনে একটা টিপ মারতে পারতো না, তারা 2-3টা টিপ মারে আজকে বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ গিয়ে। কিন্তু সেই হিসেবে কস্টিং কমার কথা। এইগুলা অজুহাত দেখালে হবে না, কিন্তু এইগুলা মিথ্যা অজুহাত দেখিয়ে যারা এইগুলার সঙ্গে জড়িত, যারা করাপশনের সঙ্গে জড়িত, আমরা এই বিষয়ের পক্ষ থেকে আমরা বারে বারে বলছি যে অ্যাড্রেস করছি, এইগুলা কঠোরভাবে ধরতে হবে। আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী 2 দিন আগেও বলছেন আমি কঠোরভাবে দুর্নীতিবাজদেরকে আমি ধরবো, দেখব। তা আমরা পুরো জাতি সেই আশার অপেক্ষায় রয়েছে। কোথায় কোথায় এগুলো লিকেজ রয়েছে, কাদের জন্য উনি অ্যানালাইসিস খুঁজে বের করবে, ওনাকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ না দিয়ে যারা সারা দেশের সৎ লোকদের এক ঐক্য হতে হবে, যারা অসৎ এই 2% তাদের বিপক্ষে। আজকে কিন্তু দেখেন ব্যবসায়ীরা অনেক কষ্ট করে, আজকে দেশের অবস্থাটা 2008 সনে আমাদের ব্যবসায়ীদের পরিধি ছিল $80 বিলিয়ন, $90 বিলিয়ন। আজকে কিন্তু এই 2008 থেকে 2023-24-এ $470 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। কারা করেছে? এই বেসরকারি খাতের লোকেরাই তো এই কাজগুলো করেছে। আজকে প্রতি বছর 20 লক্ষ লোক নতুন কর্মসংস্থান যে তৈরি হয়, এদের কিন্তু ওই যে 80% কিন্তু প্রাইভেট সেক্টরের লোকরা তাদের এই চাকরিগুলো দিচ্ছে, গভর্নমেন্ট কিন্তু 20% বেশি দিতে পারছে না। তাই আমরা মনে করি আমরা সকলে মিলে যদি কাজ করি, আমরা মনে করি আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। যে হারুন ভাই আলোচনা শেষ করতেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।